স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। জানি না নিজেকে এই মুহূর্তে কোন শ্রেণীতে রাখবো। সদ্য বিবাহিতা, সদ্য ভেঙে গুঁড়ো হয়ে যাও প্রেমিকা, নাকি সদ্য বিধবা। চোখের সামনে অন্তুর মৃত লাশটা আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। অন্তুর চলে যাওয়াটা ভিতরে কোনো আলাদা অনুভূতি আনতে পারেনি। এই তো 2 ঘন্টা আগেই দুজন দুজনের হাতে হাত রেখে কথা দিয়েছিলাম সারা জীবন একসাথে চলবো, দুইজন দুইজনকে আঁকড়ে ধরে বাঁচবো, আমাদের সংসারটাকে সুন্দর করে সাজাবো। অথচ সেই সংসারটাকে একদিনের পূর্ণতা দিতে পারলাম না আমরা। 2 বছর প্রেমের সম্পর্কের পর অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের সম্পর্কটা পরিবারে জানাই। বিয়ের জন্য রাজি হতেই অন্তু দেরি না করে সব গোছগাছ করে ফেলে আমাদের বিয়ের জন্য। বছরখানেক আগে অন্তু প্রমোশন পেয়ে এএসআই হয়েছে, তাই সবটা গুছিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল আমার বাড়িতে। বাবা প্রথমে রাজি না হলেও অনেক বলে কয়ে রাজি করানো হয়। আমার বাবা একজন পলিটিশিয়ান, নবীনগর থানার এমপি। আমার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, বড় বড় বিজনেসম্যানরা এসেছে। বাবার নজর সেদিকেই ছিল। তাই বাবার সামনে অন্তুর মতো একটা সাধারণ ছেলেকে দাঁড় করানোটা খুব কষ্টসাধ্য হয়েছিল। আজ আমাদের বিয়ে ছিল। আমার খুব ইচ্ছে ছিল বিয়ের দিন শ্বশুরবাড়ি যাওয়ার সময় যে গাড়িতে যাব সেই গাড়িটা অন্তু চালাবে, পাশে আমি বসে থাকবো। ঠিক তাই হলো। আমার মন রক্ষার্থে অন্তু গাড়ি চালাচ্ছিল আর আমি পাশে বসেছিলাম। দুজনে কত শত গল্প করেছিলাম। সারাটা পথ হেসে খেলে যাচ্ছিলাম। সাভার থেকে মির্জাপুরের দিকেই যাচ্ছিলাম। অন্তুদের বাড়ি মির্জাপুরে। রাত 9টা বাজে। চৌরাস্তা অবধি আসার পর গাড়িটা হঠাৎ আপনিই থেমে গেল। অনেকক্ষণ ধরে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো গাড়িটা, কিন্তু লাভ হলো না। গাড়িটা কি হলো সেটা দেখার জন্য বেরিয়ে গেল অন্তু। আমি বসেই রইলাম। মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে গাড়ির সামনে গিয়ে অন্তু দাঁড়াতেই চোখের সামনে দেখতে পেলাম একটা কালো রঙের ছায়া অন্তুকে ক্রস করে গেল। অন্তুর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল, আর এখন মৃত লাশ হয়ে আমার সামনে শুয়ে আছে। কথাগুলো ভাবতে ভাবতেই ডান চোখ দিয়ে এক বিন্দু জলকণা গড়িয়ে পড়ল মধ্যমার। আঙ্গুলের সাহায্যে জলের বিন্দুটা সরাতে গিয়েও কেন জানি মায়ায় পড়ে গেল এই এক ফোঁটা অশ্রুর। তাই এটা আর মুছল না। গাল বেয়ে জলকণাটা পড়তে পড়তে গালেই শুকিয়ে গেল। অন্তর পড়ে যাওয়ার পর মধ্যমার সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে। রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে বরযাত্রীর বাকি গাড়িগুলো এসে থামাতেই অন্তরে হাল দেখে সাথে সাথে নিকটবর্তী হসপিটালে নেওয়া হয়। কিন্তু হসপিটালে নিয়ে কোনো লাভ হয় না। অন্তর স্পষ্ট ডেট হয়। গত 2 ঘন্টা যাবৎ মধ্যমা কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছে, যেন ভেতরের সমস্ত চোখের জল শুকিয়ে গেছে গত 2 ঘন্টা কেঁদে। মধ্যমার বাবা জালাল শেখ আর তার ছেলে সীমান্ত শেখ খবর পেয়ে সাথে সাথে হসপিটালে এসে পৌঁছয়। থানার পুলিশ এসে হসপিটালে জড়ো হয়। থানার ওসি লাশটা দেখে ছিটকে যায়। মনে হলো এরকম মৃত্যুর দৃশ্য সে আগেও দেখেছে। থানার ওসি খোরশেদ রহমান সাথে সাথে রাজারবাগ স্পেশাল ব্রাঞ্চে খবর দিল। বুঝলাম না, আপনি ইনভেস্টিগেশন না করে এই কেস কোথায় পাঠাচ্ছেন? স্যার, যা করছি ভালোর জন্য করছি, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, আমার মেয়ের বারণ আছে, জামাইয়ের কোনো পোস্টমর্টেম হবে না। মেয়ে চায় না জামাইয়ের মৃত শরীরটা কাটাছেঁড়া হোক। স্যার, আই থিঙ্ক তার কোনো প্রয়োজন হবে না। আমি এ মাসে রাজারবাগ থেকেই পোস্টিং নিয়ে এখানে এসেছি। ওখানে এরকম কেস পেয়েছিলাম বেশ কয়টা। এরকম রহস্যময় মৃত্যু আপনার মেয়ের জামাইয়ের প্রথম না, এর আগে আরও হয়েছে। এমনকি কাল সকালেও জানা যাবে আরও কিছু মারা গিয়েছে। জালাল শেখ ধমকের স্বরে বলল, আপনারা পুলিশরা কি করছেন তাহলে? কে এই রাস্কেল? এটা তো অনেক ভয়াবহ পরিস্থিতি। আজ আমার মেয়ের জামাই মার্ডার হলো, হতে পারে কাল আমার মেয়ে বা আমার ছেলেকে মারলো। সবার ধারণা এটা সিরিয়াল কিলারের কাজ। যতদিন যাচ্ছে কেসটা সলভ করা তত জটিল রূপ নিচ্ছে স্যার। এসবি ও সিআইডিতে এর তদন্ত চলছে। দেখুন অফিসার, আমি তো কিছু জানি না। আমি খুনিকে হাজির দেখতে চাই। এর টনি কষ্ট যত টাকা লাগে
পাওয়ার ফোর্স লাগে দেব আমি, কিন্তু আমার এই ক্রিমিনালটাকে চাই। খোরশেদ রহমান শান্ত গলায় বলল। স্যার আপনার মেয়ের সাথে কথা বলা যাবে একটু? কেন? কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল, জানতে পারলে আমাদের ইনভেস্টিগেশনের সুবিধা হতো, যেহেতু পোস্টমর্টেম করতে হবে। ঠিক আছে, আসুন। জালাল শেখ খোরশেদ রহমানকে নিয়ে মেয়ের কাছে গেল। খোরশেদ মধ্যমার সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো। মা, তুমি কি আমায় কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে? জি বলুন। অন্তুর সাথে অমনটা হওয়ার আগে কোথায় ছিলে? গাড়িতে বসেছিলাম। তুমি কি কি দেখছো মা, বলবে একটু? মধ্যমা স্তম্ভিত কণ্ঠে বলতে লাগলো। চৌরাস্তা অবধি যাওয়ার পর হঠাৎ করে গাড়িটা থেমে যায়। অন্তুর গাড়িটা একদম নতুন ছিল। এই তো গত সপ্তাহে কেনা গাড়ি, এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কোনো ওয়েই নেই। গাড়িতে ডিজেলও ছিল পর্যাপ্ত, তবুও গাড়িটা থেমে রইল। গাড়ির কী হলো ভেবে অন্তু বাইরে বের হলো, আমাকে ভিতরে থাকতে বলল। আমি বসে রইলাম, হাতের ছুরিগুলো দেখছিলাম। অন্তু চাকাগুলো ঠিক আছে কিনা সেটা দেখছিল। তারপর গাড়ির সামনে দাঁড়াচ্ছিল। আমি তখনই ওর দিকে তাকাই আর দেখতে পেলাম ওর পাশ দিয়ে নাকি ওর উপর দিয়ে একটা কালো রঙের ছায়ার মতো বস্তু গেল। আর ছায়াটা সরে যেতেই অন্তু কোনো কথা না বলে মাটিতে লুটিয়ে পড়ল। কথাগুলো মধ্যমা ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে বলছিল। ভেতরটা ফেটে আসছে ওই দৃশ্য মনে করার সাথে সাথে। খোরশেদ রহমান অলরেডি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছে। রাস্তার ঠিক যেখানটায় ঘটনা ঘটেছে সেখানেই চলে গেছে। পুরো ফোর্স এরিয়াটা ঘেরাও করে নিল এবং বিভিন্ন ক্লু খুঁজতে লাগলো। কোথাও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। সবাই ফিরে যাবে এমন সময় খেয়াল হলো একটা জায়গায় দেখা হয়নি। সেটা হলো গাড়ির ছাদে। ওখানে লাইট ফোকাস করতেই কয়েক ফোঁটা রক্ত দেখা গেল। মধ্যমার জবানবন্দি অনুযায়ী অন্তু গাড়ির ছাদে আসেনি কোনোভাবেই। সাথে সাথে রক্ত সংরক্ষণ করে টেস্ট টিউবে করে ল্যাবে পাঠানো হলো। বাবা, ওটা মানুষ ছিল না। কারেন্টের শক দিয়েও মানুষ এত তাড়াতাড়ি খুন করতে পারে না। ওটা কোনো কিছুর আত্মা ছিল, আমি শিওর। আমি নিজের চোখে দেখেছি বাবা। ওটা একটা ছায়া ছিল শুধু। ওই ওই ছায়াটার সাথে অন্তর হয়তো কোনো শত্রুতা ছিল, তাই ওকে মেরে ফেলেছে বাবা। তাহলে আমায় কেন জীবিত রেখেছে? কথাগুলো বলে বলে মধ্যমা কেঁদে যাচ্ছে, কিন্তু যতটা কাঁদছে অন্তর চলে যাওয়া নিয়ে তার থেকে বেশি কাঁদছে অন্তর ওই মৃত্যুর দৃশ্য মনে করে। মা আমার, কান্না করে না। আর তুই না সাহসী মেয়ে, সাহসী মেয়েরা কাঁদে না। তুমি কাঁদলে অন্তর আত্মা কষ্ট পাবে। কিছুক্ষণের মধ্যে অন্তর মাও এসে গেল হসপিটালে। অন্তর বাবা নেই। ছেলের মৃত্যুর সংবাদ শুনে অন্তর মা বেশ কয়েকবার রাস্তায় সেন্সলেস হয়ে গিয়েছিল। তার উপর উনি হাই ব্লাড প্রেশারের রোগী। হসপিটালে এসে অন্তর ডেড বডির সামনে যেতে না যেতেই ওরে অন্তরে, উক্তিটা উচ্চারণ করতেই আবার সেন্সলেস হয়ে গেল। আলাদা একটা কেবিনে নিয়ে ওনাকে স্যালাইন করে রাখা হলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল, এত সকালে কি মনে করে? সরি স্যার ফর ডিস্টার্ব ইউ, বাট আই হ্যাভ নো ওয়ে স্যার। ইটস ওকে, সরকারি চাকরিতে কখনো ডিস্টার্ব হতে নেই। বলো তুমি। ইয়েস স্যার। স্যার, সাভারের নবীনগর থানা থেকে নিউ কেস এসেছে রাতে। নবীনগর থানার এমপি জালাল শেখের একমাত্র মেয়ের জামাইয়ের এসআই অন্তর রহমানের মার্ডার হয়েছে। আর সেই মৃত্যুর ছাপগুলোতে সেই একই ক্লু দেওয়া, গলায় কণ্ঠস্বর বরাবর ছিদ্র, নাক দিয়ে রক্তক্ষরণ। গভীর রাতের উপর ব্রান্ড পাওয়া গিয়েছে। ল্যাব টেস্টের মাধ্যমে জানা গেছে যে ওটা শুকুরের রক্ত। কিন্তু স্যার, ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিকটিমের স্ত্রী নাকি তার স্বামীর মৃত্যুর দৃশ্য দেখেছে। জীবনবন্দি থেকে জানা যায় যে একটা ছায়া নাকি অন্তরের উপর দিয়ে যায় আর অন্তর সাথে সাথে মাটিতে নেতিয়ে পড়ে। রাসেল, ইয়েস স্যার। তোমার কি মনে হচ্ছে এখনো এটা কোনো সিরিয়াল কিলারের কাজ? অবশ্যই স্যার, এই কেস আমাদের কাছে আজকেই প্রথম না। সেম কেস সলভের উদ্দেশ্যে আমরা রাতের পর রাত বিনিদ্রায় কাটাচ্ছি। তুমি কি জানো গত রাতে আরও দুটো কেস এসেছে, প্রত্যেকটারই ভিন্ন জায়গায়। স্যার, প্রেতাত্মা বলতে কিছু নেই। এইগুলো কেবলই আমাদের মস্তিষ্কতে ঘটা হ্যালোসিনেশন। এটা যদি কোনো প্রেতাত্মার কাজ হয় তাহলে সে দুজনকে মেরে ফেলতো, একজনকে কেন বাঁচিয়ে রাখবে? মোতালেব হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন। রাসেল, তুমি বরং এক কাজ করো, কাল রাতে যারা যারা মারা গিয়েছে খোঁজ লাগাও।
তাদের একে অপরের সাথে কোনো লিঙ্ক আছে কিনা। স্যার, আমার বিশ্বাস বরাবরের মতো এবারও তথ্য বের হবে, কারো সাথে কারো কোনো লিঙ্ক নেই। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি, আমাদের দিয়ে এই কেসটা সলভ করা সম্ভব না। আপনারা ওপরে কর্মকর্তারা যদি ব্যাপারটা মাথায় না নেন, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে দেরি নেই। মোতালেব হোসেন শান্ত স্বরে উত্তর দিল। প্রশাসন জানে কখন কোন স্টেপ নেবে, তাড়াহুড়ো কাজ কখনো ভালো হয় না। তুমি বলার আগেই আমি হেড অফিসে জানিয়ে দিয়েছি। এবার কাজটা যার হাতে যাবে সে জানে কিভাবে কি করবে। কে সলভ করবে স্যার আমাদের ব্রাঞ্চে? সেটা সময় হলেই বুঝবে। রাত 10টা, স্থান রাজারবাগ। এসপির একটা ভবনের প্রশাসন কক্ষে বিশাল আয়তাকার কৃতি কাছের টেবিলের চারপাশের উপর পদস্থ কর্মকর্তাদের বিশেষ মিটিং সভা বসেছে, যেখানে উপস্থিত ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি ও বেশ কয়েকজন এসপি, অ্যাডিশনাল এসপি, এএসপি, অ্যাডিশনাল এএসপি ও সি। টেবিলের চারপাশের প্রতিটি চেয়ার পরিপূর্ণ, শুধুমাত্র একটা চেয়ার খালি। সেই চেয়ারটা ডিআইজি স্যারের বাম পাশে অবস্থিত। মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছে বেশ কিছুক্ষণ ধরে, শুধুমাত্র একজনের অনুপস্থিতির কারণে থেমে আছে আজকের আলোচনা। এতে কেউ বিরক্ত বোধ না করলেও একজন বেশ বিরক্ত বোধ করছে। সামনে থাকা পানির বোতল থেকে পানি খেয়ে ডিআইজি মোশাররফ হোসেন স্যারের উদ্দেশ্যে অ্যাডিশনাল এসপি ইরফান শেখ বললেন, স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি, মনে কিছু নেবেন না প্লিজ। কথাটা না বলে পারছি না। যার জন্য মিটিং থেমে আছে সেই ঘটনা আজ নতুন না, প্রতিবারই একই ঘটনার শিকার হচ্ছি আমরা। সময়ের মূল্য না দিলে হয়তো আমাদেরই লস। ইরফান সাহেব, আপনি সঠিক কি বলতে চাইছেন সেটা স্পষ্ট ক্লিয়ার করুন। স্যার, কি আর বলবো, বলেও লাভ নেই। সে তো স্পেশাল বেঞ্চের কর্মকর্তা না শুধু, আপনাদের ভেতরে স্পেশাল জায়গায় স্থানপ্রাপ্ত এমপি। একজন এমপি হয়েও উনি এমন ইনডিসিপ্লিন কেন? সেই হিসেব মিলে না। আজ অবধি দেখলাম না কোনো সময় উনি টাইমলি এলেন। ইরফান সাহেব, ভুলে যাবেন না, যার নামে বলছেন সে আপনার সিনিয়র, আর সময় দেখাচ্ছেন আপনি। এই যে আপনি যে সময়টা এসি রুমে বসে কাটাচ্ছেন, এই সময়টা সে দেশের কাজে খাটাচ্ছে, তাই তার এত দেরি হচ্ছে। একজন এসপি বলেই সে তার সমস্ত দায়িত্ব গার্ডদের উপরে ছেড়ে দিয়ে পায়ের উপর পা তুলে হুকুমদারি করে দিন কাটাবে? সেরকম ছেলে তীব্র না। ওর র্যাঙ্ক যাই হোক, নিজের পরিশ্রম আর বুদ্ধির জোরে তীব্র আমার উপরে চলে গেছে। আমি ওর কাজের ফ্যান, ওর রূপ দেখে না। যদি পারেন ওর পেছনে সমালোচনা না করে ওর মতো হওয়ার চেষ্টা করুন, সেটা সবার জন্য মঙ্গলকর। ইরফান শেখ মাথা নিচু করে উত্তর দিল, ওকে স্যার, অ্যান্ড সরি স্যার। ইটস ওকে। ডিপার্টমেন্টের আইজি, এডিশনাল আইজি থেকে শুরু করে সকল সিনিয়ররা এই এমপিকে নিয়ে এতটা মাতামাতি করে, মনে হয় নিজের ছেলেকে নিয়েও এতটা মাতামাতি করে না। শালা তীব্র একটু র্যাঙ্কে উপরে বলে উঠতে বসতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সে আমার সিনিয়র অফিসার। সমস্যা নেই, আর 2 মাস আমিও আসছি আপনার র্যাঙ্কে মিস্টার সাফওয়ান রেজা তীব্র। আমিও দেখব তখন আমায় কি বলে চুপ করান। অ্যাডিশনাল ডিআইজি স্যার মোশাররফ হোসেন স্যারের উদ্দেশ্যে বলল, স্যার, তীব্র তো বান্দরবন গিয়েছে পরশু, তাই না? ও কি ফিরেছে? বিকেল 5টায় তীব্র ঢাকার মাটিতে পা ফেলেছে। এতক্ষণে চলে আসার কথা। কল দেওয়া হয়েছে, বেশ কয়েকবার রিসিভ করছে না। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, না হলে তীব্রর ভেতরে এতটা সাহস হয়নি বিনা কারণে আমার ফোন রিসিভ করবে না। জি স্যার, আমরাও এই ব্যাপারে একমত। যদি আমরা প্রত্যেকেই তীব্রর মতো অ্যাক্টিভ হতে পারি তাহলে দেশে করাপশন অনেক হারে কমে আসতো। দুঃখজনক, হাতের 5 আঙ্গুলের মতো আমাদের ডিপার্টমেন্টও অমিল। আর কিছু মানুষ তো তাদের পজিশনের জন্য মাটিতে পাই ফেলে না। ওইদিকে তীব্র বসে বসে হুকুম না করে, জুনিয়রদের উপর ভরসা করে বসে না থেকে নিজেই কোমর বেঁধে ময়দানে নামে। আধুনিক যুগের ছেলে ওরা, চিন্তাভাবনা আর কাজের গতি উভয়ই সমান হারে আধুনিকতার ভরপুর। বরাবরই ক্যাডেটের ফার্স্ট বয় হয়ে থেকেছে ও। ওর ট্যালেন্ট লাজবাব। আমি আজ অবধি তীব্রর সাথে থেকে বুঝিনি ওর নেক্সট চাল কি হবে। একদম বাবার মতো সাহসী, যদিও একটু বেপরোয়া আছে, তবে কাজ দিয়েই সন্তুষ্ট ডিপার্টমেন্ট। তীব্রকে নিয়ে সিনিয়রদের আলোচনা শুনে
ইরফান শেখের গা পিত্তি চলে যাচ্ছে। তীব্রকে কেন এত হিংসে করে উনিই ভালো জানেন। একটা নাইট ক্লাব যেখানে রাত হলেই তরুণ তরুণীরা হ্যাং আউটের জন্য ভিড় জমায়। প্রচুর গান বাজনা হচ্ছে। একপাশে ডান্স স্টেজ যেখানে নাচানাচি লাফালাফি হচ্ছে। গানের শব্দের কারণে আর কোনো আওয়াজ কানে আসছে না। নাইট ক্লাবের ভিতরটা সুবিন্যস্তভাবে সাজানো, এটাকে অবশ্য ক্যাসিনো বলাও চলে। বিভিন্ন ডিলার বিজনেসম্যানরা ড্রিঙ্কস আর জুয়া খেলা নিয়ে ব্যস্ত। আর এক পাশে ড্রিঙ্কস বার যেখানে বসে বসে অনেকেই একাকিত্ব যাপন করছে। আবার আর এক পাশে ডেস্কের উপর নাচানাচি হচ্ছে। আর এক পাশে রেস্টুরেন্টের স্টাইলে চেয়ার টেবিলে বসানো, যেখানে অনেকে বসে গল্প করছে, ডিনার করছে। এক নামে জায়গাটাকে 5 স্টার নাইট ক্লাব বা 5 স্টার ক্যাসিনো বললে মানাবে। একটা চেয়ারে বসে টেবিলের উপর পায়ে পা তুলে মাথা উপরের দিক করে সিগারেট টানছে তীব্র। হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। কোনো নেশা দ্রব্য নয়, তীব্রের নেশা করার অভ্যেস নেই। তবে এখানে বসে বসে মানুষকে রং তামাশা আর নেশা করতে দেখতে খুব আনন্দ পায়। স্যার 10টার বেশি বাজে, 10টায় আপনার মিটিং ছিল। তীব্র ঠোঁটের ভাঁজে থেকে সিগারেট সরিয়ে ওর বডিগার্ড রিফাতের দিকে ফিরে তাকালো। শান্ত স্বরে প্রশ্ন করলো, মিটিং ছিল তাই না? হ্যাঁ স্যার। কল এসেছে কয়বার? স্যার মোশারফ স্যার 3বার কল করেছিলেন। যেতে হবে তো তাহলে, এমার্জেন্সি দরকার মেবি। এই এসপি সিনিয়রগুলো না কেমন যেন বেবুজ ধরনের লোক। কতবার বলি রাত করে মিটিং না দিতে। রাতের মিটিং আমার অ্যালার্জি আছে। তুমি বলো রিফাত, রাত করে মিটিং দেওয়ার পর আজ অব্দি আমি টাইমলি যেতে পেরেছি? না স্যার। পারবো না কোনো দিন। রাত হলো বিনোদন নেওয়ার সময়। রাত মানে ব্রেন বডি বিশ্রামের সময়। স্যার যাওয়া যাক তাহলে। ও হ্যাঁ, চলো উঠি। হাতের সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। একরাশ বিরক্তি নিয়ে এসবির উদ্দেশ্যে রওনা হলো। মে কাম ইন স্যার? কনফারেন্স রুমের গেটের সামনে দাঁড়িয়ে আছে তীব্র। ডিআইজি স্যার তীব্রকে আসতে বলল। তীব্র আসো। ভেতরে আসতে আসতে তীব্র সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। উপস্থিত সবাই উত্তর নিল। ভেতরে আসতেই তীব্র সোজা ডিআইজি স্যারের পাশের খালি চেয়ারটাতে বসে পড়ল। হাতে একটা ফাইল ছিল। ফাইল থেকে কয়েকটা পেপার বের করতে নিল। মোশাররফ হোসেন তীব্রকে জিজ্ঞেস করলো, এত লেট হলো কেন তীব্র? পেপারসগুলো ঘাঁটতে ঘাঁটতেই উত্তর দিল, বউ নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম স্যার। হঠাৎ করে দেখি মোবাইলটা নেই, চোর পকেট কেটে নিয়ে গেছে। সেটা খুঁজতে গিয়েই তো এত লেট হলো। ইরফান শেখ তুচ্ছার্থক হাসি দিয়ে তীব্রকে বলল, আপনার মোবাইল চুরি, এটাও বিশ্বাস করতে হবে? কোনো প্রেতাত্মার কলিজায়ও সাহস হবে বলে আমার মনে হয় না। আরে আমি কি একটা বারের জন্য বলেছি যে আমার ফোন চুরি হয়েছে? তাহলে কার? আমার বউয়ের ফোন ছিল, অনেক সোজশান্ত মেয়েটা, তাই চোর সহজে নিতে পেরেছে। তাহলে স্যার আপনাকে এতবার কল করেছি, একটাবার রিসিভ করেননি কেন? কি করে করব? বউ আমার ফোনটা নিয়ে নেয় আর বলে যাও আগে আমার ফোনটা উদ্ধার করে আনো, তারপর তোমার ফোন ফেরত পাবে। আমি কত করে বললাম নতুন একটা কিনে দিই, বউ আমার শুনলই না। সে আছে তার সিদ্ধান্ত নিয়ে, তার ওই ফোনটাই লাগবে। স্যার মাঝে মাঝে আপনার ফালতু জোক শুনতেও বেশ ভালোই লাগে, খুব মশলা মাখিয়ে বলতে পারেন। তীব্র হেসে উত্তর দিল, আমার গরম তেলে পানি ছিটকে দিতে বেশ ভালোই লাগে, আলাদা মশলার দরকার পড়ে না। তীব্রর পাশে থেকে ডিআইজি স্যার বলে উঠল। তর্কাতর্কি বন্ধ করে আমরা কাজের কথায় আসি। তীব্র ওনার দিকে ফিরে বলল, কেন স্যার, এগুলো কি কাজের কথা না? তীব্র সিরিয়াস মুডে আসো, তোমার জন্য অপেক্ষা চলছিল এতক্ষণ। চার্লি চ্যাপলিনের অভিনয়গুলো হয়তো দেখেনি স্যার, ওকে তো কখনো হাসে না, কিন্তু ওর অভিনয় দেখে সবাই হাসে। মোশাররফ রহমান গাম্ভীর্যভাবে আবার বলল, তীব্র। জি স্যার বলুন, আমি রেডি আছি। ওদিকটার কি খবর? সাংবাদিকরা এখনো পৌঁছায়নি স্যার, পৌঁছালেই খবর শুরু হয়ে যাবে। মোশাররফ রহমান এ ব্যাপারে আর প্রশ্ন করল না, কারণ তীব্র এখন রাগী মুডে আছে। ওর রাগ বোঝার উপায় হলো হাসির ছলেই হোক আর যেভাবেই হোক প্রচণ্ড তাকলামো করে, ছোট বড় কাউকেই মানে না। ওকে, এখন তোমাকে নতুন একটা ইস্যুতে জড়াতে হবে তীব্র। আই থিঙ্ক এই কেসটা একমাত্র তুমিই হ্যান্ডেল করতে পারবে। টিম যাকে নেওয়ার ইচ্ছে তাকে নাও। ওসি মোতালেব সাহেব তোমাকে সাহায্য করবে সকল ধরনের। সিআইডি অফিসেও বলা আছে তুমি যে কোনো সময় সাহায্য নিতে পারো। আমরা এই কেস সলভ
করতে চাই। শুধু ঢাকা শহর হলে কথা ছিল। ব্যাপারটা ভয়ানকভাবে বিস্তৃত লাভ করেছে। প্রথম প্রথম তোমার ঘাড়ে একটা চাপায়নি, কারণ এটাকে সাধারণ একটা কেস ভেবেছিলাম। গতরাতে নবীনগর থেকে এমপির একমাত্র কন্যার স্বামীকে হত্যা করা হয়েছে। পলিটিশিয়ানদের বেশ চাপ আসছে এসবির দিকে। বিকেলের দিকে ইস্যুটা নিয়ে বসেছিলাম। যতগুলো কেস দেখলাম প্রতিটা কেস একটাই কমপ্লেন। যতগুলো ছবি দেখলাম প্রত্যেকটার মৃত্যু একই নিশানার ইঙ্গিত দিচ্ছে। কেসটার চক্র অনেক গভীর। বেশ কয়েকজন পুলিশ, সিআইডি, এমনকি আমাদের এসবির কিছু কর্মকর্তার ইনভেস্টিগেশন করছে। এই ব্যাপারে বিস্তারিত জানার প্রয়োজন হলে তুমি আমাদের সাথে যোগাযোগ করে নিও। মোতালেব হোসেন তোমাকে সাহায্য করবে। আপাতত এই ফাইলটা পর্যবেক্ষণ করো। কাজটা তুমি কখন শুরু করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। যদিও বছর লেগে যায়, এর সমাপ্তি তোমার হাতেই হবে। আমি সেই আশাই থাকবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আই উইল ট্রাই টু মাই বেস্ট। তীব্রের দিকে একটা ফাইল বাড়িয়ে দিয়ে বলল, এখানে তোমার প্রয়োজনীয় সমস্ত পেপার ডিটেলস আছে, কাজে লাগতে পারে। ওকে। যেভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে, না জানি আজ রাতে এ ভয়ানক মৃত্যু লেখা আছে কার কপালে। তীব্র পেপারসে চোখ বুলাতে বুলাতে উত্তর দিল, চিন্তা করবেন না স্যার, আজ রাতে এই টাইপের মার্ডার হবে না। আপনি বরং অন্য কোনো চিন্তা করুন। সবাই নীরব থাকলেও ইরফান শেখ তীব্রের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি কি করে জানলেন আজ রাতে এরকম মার্ডার হবে না? তীব্র রহস্যময় হাসি দিয়ে বলল, সবসময় সাধু সন্ন্যাসীরাই ভবিষ্যৎ বলতে পারবে তা তো না। আমরা সাধারণ মানুষরাও পারি কিছু ভবিষ্যৎ বলতে বা আন্দাজ করতে। কিন্তু কি যুক্তি আছে এই কথার? আজ বৃহস্পতিবার, কিলার আজ সারা সপ্তাহে যা ইনকাম করেছে আজ রাতে সব টাকা উড়াবে, আর রাতভর মাস্তি করে কাল সারাদিন ঘুমাবে। কাল শুক্রবার, কাল রাত 12টার আগে মার্ডার হবে না, কারণ কিলার রাত যাই হোক শুক্রবারকে পবিত্র দিন বলে বিশ্বাস ও মর্যাদা করে। যে কিনা এত মানুষ মারছে প্রতি রাতে, সে মানবে শুক্রবার? শুধু কিলার না, ব্যাপারটা সবার মধ্যেই ঘটে। আমাদের পুলিশের মধ্যেই কি আর না আছে? ঘুষ খায় সেও জুম্মার নামাজ পড়তে যায়, আর যে সৎ সেও জুম্মার নামাজ যায়। এখন কি বলবেন ইরফান শেখ? স্যার আপনার ভবিষ্যৎবাণী কতটা যুক্তিসঙ্গত আছে এটা বুঝবো কিভাবে? বোঝার উপায় হলো, ধরুন আজ আপনার ওয়াইফের বার্থডে, কিন্তু আপনার মনে নেই। এখন বাড়ি ফিরে দেখবেন আপনার ওয়াইফ আপনার জন্য করলার ভর্তা, কলার ভাজি, কলার তরকারি রান্না করে রেখেছে। আশা করি বুঝতে পেরেছেন। তীব্রের মুখের কথা শুনে ইরফান শেখের চোখ মুখ শক্ত হয়ে গেল। আজ ওনার স্ত্রীর বার্থডে, তীব্র জানলো কি করে? আর উনি তো সত্যিই ভুলে গেছেন ব্যাপারটা। তবে 3 নাম্বারটাও মিলে নাকি দেখা যাক। এত কিছু না ভেবে বেরিয়ে পড়ুন ইরফান সাহেব। 12টা ওভার হয়ে গেলে কিন্তু বউ বাপের বাড়ি চলে যাবে এই রাতেই। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন স্যার? তীব্র বাঁকা হাসির সাথে উত্তর দিল, অবশ্যই আপনার সাথে আমার ইয়ার কি সম্পর্ক নয়। ইরফান শেখ চুপ করে আছে। বাকি সবাই ব্যাপারটা নিয়ে হাসলেও ইরফান শেখ ব্যাপারটা নিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। এই তীব্রর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। মিনিট 10 কিছু কেস নিয়ে আলোচনা করার পর মিটিং শেষ হলো। ইরফান শেখ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। একে একে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল সবাই। শুধু বাদ রইল ডিআইজি মোশাররফ রহমান আর তীব্র। স্যার, আপনাকে যে পেপারসগুলো দিলাম ওগুলো প্যাটোয়ারি স্যারের থেকে সাইন করে এনে দেবেন। তুমি যাও। আমার কাজ আছে, আপনি কষ্ট করে কাজটা এগিয়ে দেবেন। কিসের পেপার সেইগুলো? আগামী 36 ঘন্টায় 38টা মার্ডার হতে পারে, তারই নোটিস। আর অনিশ্চিতকাল র্যাবের পোস্টিংয়ের জন্য অ্যাপ্লিকেশন। হঠাৎ এতগুলো একসাথে মার্ডার? কারণ ওরা দেশ ধ্বংস করে দিলেও এদেশে ওদের বিচার নেই। তীব্র, তোমার রক্তের তেজস্ক্রিয়তা একটু কমাও, সবার জন্যই মঙ্গল। তীব্র কথাটার কোনো তোয়াক্কা না করে তুচ্ছ হাসি দিল। পাটোয়ারি স্যার তোমাকে দেখা করতে বলেছিল। তীব্র স্বাভাবিক কণ্ঠে বলল, দিনের বেলা করে নেব, রাতের বেলা কাজকর্মে মুড থাকে না। বললে তো বোঝে না, রাতের বেলা মিটিং আমার খুবই অপছন্দ। মোশাররফ রহমান তীব্রের কথা শুনে হেসে দিল। তীব্র, তুমি কি এখনো রেগে আছো? তুচ্ছার্থক হাসি দিয়ে তীব্র উত্তর দিল, আপনার সিনিয়ররা চাবুকও মারবেন, আবার জিজ্ঞেসও করবেন ব্যথা পেলে কিনা। আমার কথা তেতো লাগলেও ভেবে দেখবেন আপনারা, ডিপার্টমেন্টের সিনিয়ররা আমাদের ব্যবহার করেছেন সিপ বড়শির মতো। চিপটা এসপি থেকে ধরে রেখেছে, আর বড়শি এক এক সময় এক এক জায়গায়, কখনো র্যাব ব্রাঞ্চে, কখনো সিভিল,
আবার কখনো একটা জেলা হাতে দিয়ে বলেন সামনে রেখো। আবার এমনও করেছেন 2 দিন পর পর দেশের বাইরে পাঠাচ্ছেন, এটা করো ওটা করো। কবে যেন ইরাক ফিলিস্তিনের যুদ্ধ বাড়িয়ে দেন। আবার ঘুরে ফিরে বড়শি তুলে এসপি টানেন, হাতের পুতুল বানিয়ে নাচাচ্ছেন। আবার বলছেন রক্তের তেজস্ক্রিয়তা কমাতে। লম্বা গরম নিঃশ্বাস ছেড়ে মোশাররফ রহমানের দিকে হালকা ঝুঁকে দাঁত চেপে বলল, যা হয়েছে আমার সাথে তাতে তেজস্ক্রিয়তা যে আরও বাড়ানো উচিত আপনার সেটা ভালো করেই জানেন স্যার। তীব্রের কথাগুলো মাথার ভেতর এখনো ঘুরছে। ঘড়িতে 11:55। বাড়ির সামনে কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছে ইরফান শেখ। তীব্র আর ওর গার্ড রিফাত এসপি থেকে বেরিয়ে পড়ে। রাজারবাগ ছাড়িয়ে যাওয়ার পর গাড়ি বাড়ির পথে যেতে নিলে তীব্র বারণ করে বসে, গাড়িটা অন্যদিকে ঘোরাতে বলে। স্যার, কোথায় যাচ্ছি আমরা এখন? পাত্রী খুঁজতে। রিফাত প্রশ্ন না করে চুপ করে রইল। তীব্রর মন মেজাজ অটো সিস্টেম, এই ভালো এই খারাপ। তবে ওর রাগগুলো তখনই বোঝা যায় যখন ভালো কথার বাঁকা উত্তর দেয়। জীবনের কিছু ধাপ কঠিন রূপ নিয়ে সামনে এসে জীবন নামক শব্দের উপর বিস্ফোরিত হয় আর দিয়ে যায় একরাশ তেজস্ক্রিয়তা, যার রেশ মিশে সৃষ্টি হয় তেজস্ক্রিয় রক্তধ্বনি। কাজের লোক গেট খুলতেই ইরফান শেখ ভেতরে ঢুকে লক্ষ্য করলো তার স্ত্রীর চেহারার মধ্যে একটা হিংস্রতা কাজ করছে। আবহাওয়া কিছুটা আন্দাজ করতে পেরেছে। কোনো প্রশ্ন না করে ফ্রেশ হয়ে ইরফান শেখ ডিনারের জন্য টেবিলে বসে গেল। ডাইনিংয়ে বসতেই চোখ কপালে উঠে যাওয়ার মতো উপক্রম। তীব্র যা যা বলেছিল ঠিক তাই তাই রান্না করেছে। করলা ভর্তা, করলা ভাজি আর মাছবিহীন করলার ঝোল তরকারি। এটা দেখে একদমই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তীব্র হয়তো একটা ব্যাপার বলতে ভুলে গেছে। করলার রেসিপির সাথে ভাতটাও আজকে রেশনের মোটা চাল দিয়ে রান্না করেছে। এই খাবারের দৃশ্য দেখে নিজেকে জেলখানার কয়েদি মনে হচ্ছে। কয়েদিদেরও এর থেকে ভালো খাবার দেওয়া হয় বলে মনে হচ্ছে। কাজের লোকের দিকে তাকিয়ে ইরফান শেখ জিজ্ঞেস করলো, আমরা তো কেনা চালের ভাত খাই, তাই না? জি স্যার। তাহলে এই রেশনের চাল কোথায় পেল? ম্যাডামই জোগাড় করছে, আই ন জানি। আজকে বাড়িতে কি কেউ এসেছিল? দেখতে শ্যামবরণ গায়ের রং, লম্বা চড়া ইয়াং দেখতে, কিন্তু চোখের দিকে তাকালে ভয়ঙ্কর লাগে এরকম। কই না তো, কাউরেই দেখি নাই। কেউ আহে নাই স্যার। তুমি শিওর? জি স্যার। ছেলেমেয়েরাও কি এই খাবারই খেয়েছে? না স্যার, হেতেরা ব্যাকেই বাইরতন খাইয়া আইছে। খাবার না খেয়ে উঠে গেলেন ইরফান শেখ। নিজের রুমে যেতেই দেখল স্ত্রী গাল ফুলিয়ে বসে আছে। তীব্রের কথা শুনে আবহাওয়া আন্দাজ করছিল ইরফান শেখ। তীব্রকে অপছন্দ করলেও ওর কথাগুলো না চাইতেও বিশ্বাস করে ফেলে। এসবির সিনিয়ররা তীব্রকে নিয়ে একটু বেশি মাতামাতি করে, আর ও কখনো বেয়াদবি করলেও সবাই স্বাভাবিকভাবে নেয়। এই ব্যাপারটা ইরফান শেখ মেনে নিতে পারে না, যার জন্য সারা পথ তীব্রের সাথে নিজেকে নিয়ে কম্পিটিশন করতে থাকে। এই কারণেই তীব্রকে বিশ্বের কাটার মতো লাগে। একটা জুয়েলারি বক্স বউয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি, কাজের চাপে ছিলাম অনেক। দেশের অবস্থা ভালো না, তাই তোমার বার্থডে সেলিব্রেশন তো দূরের কথা, উইশও করার টাইম হয়নি। এত কাটাকাটনির পর এসব কথা মাথায় থাকে না। এবারের মতো সরি। এই রাত মাঝরাত থেকে অনেকটা পেরিয়ে গেছে। রিফাত খানিক সময়ের জন্য চুপ থেকে আবারও জিজ্ঞেস করলো, স্যার, কোথায় যাচ্ছি আমরা? তীব্র চোখ বন্ধ করে উত্তর দিল, বলেছি না একবার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। রিফাত আবার নীরব হয়ে গেল। তীব্র গম্ভীর স্বরে রিফাতকে ডাক দিল, রিফাত, বলুন স্যার। সরকার থেকে তোমাকে আমার সঙ্গে দেওয়া হয়েছে কেন? আপনাকে প্রোটেক্ট করার জন্য স্যার। কয়বার প্রোটেক্ট করেছো? তীব্রর প্রশ্ন বিভ্রান্তিতে ফেলে দিল রিফাতকে। ঢোক গিলে উত্তর দিল, স্যার, একবারও না। আলাদা বডিগার্ড দিয়ে সরকার খামোকা টাকা নষ্ট করছে। গাড়িটা ঠিক আছে, সরকারি গাড়ি দেখে মানুষ খুব সম্মান দেয়, বিশেষ করে ট্রাফিক পুলিশগুলো। কিন্তু বডিগার্ড দেওয়ার কোনো মানেই হয় না। মৃত্যু যদি থাকে ললাটের লিখনে, সূচের ভেতর লুকিয়ে থাকলেও মৃত্যু সেখানেই উপস্থিত হবে। জি স্যার। পুলিশের চাকরি নিয়ে তোমার কি অনুভূতি? ভালোই স্যার। পুলিশের চাকরিটা আমার একদমই পছন্দ না, কিন্তু আমার দুর্ভাগ্য সেই পুলিশের চাকরি করেই খেতে হচ্ছে। বাপ দাদার পুরো খানদান পুলিশ পেশাটাই বেছে নিয়ে এসেছে। আমার বাবা ছিল পুলিশ, আমার দাদা ছিল পুলিশ, সাথে ছিল খাঁটি বাঙালি এবং একজন মুক্তিযোদ্ধা বটে।
কিন্তু দাদার বাবা ছিলেন খাঁটি রাজাকার। কতটা সত্যি এটা যায় না, ইতিহাস ঘেটে আমি এটুকু জানতে পেরেছি। কি আজব তাই না? বাপ রাজাকার তো ছেলে মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের বাপ বেটার মধ্যে মিল আছে। যোদ্ধা, শহীদ, নিজের জীবন বিলীন করে দেশের জন্য ছুটছি। মাঝপথে আপনজন হারাচ্ছি। পুলিশের চাকরি পছন্দ না হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করে যাচ্ছি। এটাকে কি বলে রিফাত? আত্মবিসর্জন স্যার। হুম, রাইট। আমার কথাগুলো তুমি ভালো মতো বোঝো বলেই তোমাকে আমি পোস্টিং দিই এখনো। এভাবে কাজে লেগে থাকলে সন্তুষ্ট হয়ে একদিন প্রমোশনের ব্যবস্থা করে দেবো। তুমি কি প্রমোশনের জন্য পরীক্ষা দিয়েছো? না স্যার, সামনের বছর দেওয়ার নিয়ত আছে। কাজটা ঠিক করনি। পরীক্ষাটা দেওয়া উচিত ছিল তোমার। 6টা মাস কষ্ট করে ট্রেনিং করে পরীক্ষা দিও। ওকে স্যার। 2 হাত ঘাড়ের পেছনে দিয়ে চোখ বন্ধ করে নিরাপত্তা পালন করছে তীব্র। কিছুক্ষণ পর ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামতেই তীব্র গাড়ি থেকে নেমে এলো। রিফাত নামতে যাবে তখন তীব্র বলে উঠল, গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও রিফাত। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, যা বলছি করো। স্যার, আপনার মা বাবা টেনশন করবেন। বাবা টেনশন করবে না, আর মাকে আমি ফোন করে বলে দেবো। তুমি যাও। না চাইতেও মাঝ রাস্তায় তীব্রকে ছেড়ে দিয়ে রিফাতের চলে যেতে হলো। তীব্র উল্টো দিকে ঘুরে আনমনে ছন্ন ছাড়া গতিতে হেঁটে যাচ্ছে। কিছু একটা কারণে তীব্রর ফজরের আজানের পরপর তীব্র বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়ির বাইরে সিকিউরিটি তীব্রকে দেখে দাঁড়িয়ে পড়ে। কারেন্টের গতিতে গেট খুলে দেয়। তীব্র গাড়ি ছাড়া হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। সিকিউরিটি কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল তীব্রের চোখের ইশারায়। হাতে থেকে সিগারেট মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে ভেতরে প্রবেশ করলো। তীব্রর মা নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে তসবিহ জিকির করছিল। তীব্রকে দেখা মাত্র দেহে প্রাণ ফিরে এলো যেন। তীব্র কথা না বলুক, ওকে একটা নজর দেখলেই তার দেহে প্রাণ বসবাস করে। যতক্ষণ তীব্র বাইরে থাকে তার ভেতর ঝড় চলে। তুমি রাতে ঘুমাওনি? ঘুমিয়েছিলাম তো। চোখ দেখে তো মনে হচ্ছে না। না মানে নামাজ পড়তে উঠেছিলাম তো, তারপর আর ঘুম হয়নি। তাই রেহানাকে বলেছিলাম 1 কাপ চা দিতে, খেয়ে আবার ঘুমিয়ে যাব। মা তুমি আমাকে শিখিও না, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম যদি দেখি যে রাতে না ঘুমিয়ে জেগে রাত কাটিয়েছো না, আমি প্রমিস করছি আমি বাড়ি ছেড়ে কোয়ার্টারে গিয়ে থাকবো, তোমাদের সঙ্গে থাকবো না। ওরকম করে বলিস না বাবা, তোর জন্য চিন্তা হয় খুব। তুই এত রাত করে ফিরিস, বেশিরভাগ সময় রাত পোয়ালে ফিরিস, খুব টেনশন হয় রে বাবা। কিসের চিন্তা মা? আমি কি 71 যুদ্ধে যাচ্ছি? পুলিশ চাকরি মানুষ করে না? বাবার বেলাও একই কাজ করতে। আমাকে ভুলভাল এক্সকিউজ দেখাবে না বললাম। তীব্রর মা নিশ্চুপ হয়ে গেল। মাকে চোখ রাঙিয়ে নিজের রুমে চলে গেল তীব্র। ওর রুমে ঢুকেই প্রথম কাজ হলো ভেতর থেকে দরজা লক করে দেওয়া। তীব্র সবসময় নিজের মতো করে থাকে, সাদাসিধে জীবন ওর। একজন এসপির লাইফস্টাইল যেমন হওয়ার কথা, তার কিঞ্চিত বিশেষত্বও দেখা যায় না ওর মধ্যে। বাবার পেনশনের পুরো টাকা দিয়ে ঢাকায় একটা বড় করে বাড়ি কিনেছে তীব্রর মায়ের মন মতো করে। তীব্রর ঘরটা অনেক বড় হলেও এর ভেতরে কেমন অদ্ভুত ডেকোরেশন। থাই গ্লাস দিয়ে কয়েকটা ছোট ছোট কেবিনের মতো করা রুমের ভেতরে। একপাশে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পর্যায়ক্রমে সাজানো, আর এক পাশে হোয়াইট বোর্ড যার চারপাশে বিভিন্ন নিউজ পেপারের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এক পাশে শুধু একটা পড়ার টেবিলের মতো, আর চারপাশে বুকশেলফ দিয়ে ঘেরাও করা। আর এক পাশের কেবিনে সিঙ্গেল খাট একটা ওয়াল ক্যাবিনেট আর একটা কাপড় রাখার স্ট্যান্ড। এই কেবিনের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম। পুরো রুমে একটা জানালা আছে। জানালার এই পাশে কোনো কেবিন করা হয়নি। এতগুলো কেবিনের ভিড়ে এই অংশটুকু একটা করিডোরের মতো লাগে। জানালা ঘেঁষে একটা ছোট্ট গোল টেবিল আর একটা সোফা। পুরো বাড়িতে তীব্রের এই অংশটুকুতে তীব্র ছাড়া আর কারো পা পড়ে না। ঘর পরিষ্কার করার প্রয়োজন হলে নিজও দায়িত্বে করে নেয়। কাউকে রুমে ঢুকতে দেওয়ার মতো রিস্ক তীব্র নেয় না, কারণ অনেক দরকারি ইনফরমেশন তীব্রের রুমে ছড়ানো ছিটানো থাকে। তীব্র বাদে সবার কাছে এই ঘরটা একটা রহস্যময় ঘর। এই ঘরের ভেতর কি আছে, কেমন তার নকশা, সেটা শুধু তীব্র জানে, আর যাকে দিয়ে ভেতরের এই নকশা করেছে সে জানে। এই ঘরে তীব্র ছাড়া আর একজনের পা পড়েছে, কিন্তু 2 বছর আগে। তার আশাও বন্ধ হয়েছে। রুমটা ডিভাইস সিস্টেম করে সিকিউরিটি লক করা। এই রুমটা খুলতে হয় তীব্রর ফিঙ্গারপ্রিন্ট লাগবে, না হয় সিক্রেট পাসওয়ার্ড।
পিনকোড। রুম থেকে বেরিয়ে রুম লক করে রেখে যায়, ভেতরে ঢুকেও লক করে রেখে দেয়। বাই এনি চান্স তীব্র যদি ঘরের ভেতর মরেও থাকে, ওকে উদ্ধার করা বড্ড জটিল হয়ে পড়বে। তার মধ্যে এই রুমের আশেপাশে কোনো বারান্দাও নেই। এই অদ্ভুতুরে জীবনধারী তীব্রর জীবন রহস্যে ঘেরা, যে রহস্যের ঠিকানা জন্মদাতা পিতামাতাও জানে না। পিতা কিঞ্চিত পরিমাণ জানলেও মাতা কিচ্ছুটি জানে না। তীব্রের ঘুম আসছে না, তবুও ঘুমোতে হবে শরীর সুস্থ রাখার জন্য। স্লিপিং পিল খেয়ে কয়েক মিনিটের মধ্যে চোখের পাতা লেগে আসে। আর এদিকে মিশান, যার চোখ ভরা ঘুম থাকতেও সেই কেউ যেন ওর ঘুমকে দণ্ডনীয় অপরাধ জারি করেছে, যার জন্যে চাইলেও ঘুমাতে পারছে না। একটু গভীর ঘুমে তলিয়ে গেলেই দুঃস্বপ্নগুলো মস্তিষ্ককে চড়ে বসে। মিশানের মামা একজন সেনাবাহিনীর কর্নেল অফিসার, দীপ একজন সিনিয়র রিসার্চ ফার্মাসিস্ট, আর তাপসিন লেখাপড়া করছে, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে কেবল। আর মিশান খাই দায় ছন্নমতি হয়ে ঘুরে ফেরে। এই ওর জীবন। মামা মামির কাছে তাদের ছেলের থেকেও মিশান প্রিয়, কিন্তু এটা মিশানের পছন্দ নয়। ছোটবেলা থেকে কিছু চাওয়ার আগেই মামা মামি সেটা নিয়ে হাজির। এতে মিশান খুশি না হয়ে বিরক্ত বোধ করে। মামা মামি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়, কারণ মিশানের জীবনের সাথে এমনটাই মানানসই। মিশানের একটা অদ্ভুত ব্যাপার হলো, রুমে এত সুন্দর খাট থাকতে ঘরের এক কোণে একটা ফ্লোর বেডে শুয়ে বসে দিন কাটে মিশানের। এই রকমটাও আগে করতো না, প্রায় গত 1 বছর ধরে এমন করছে। কারণটা হয়তো নিশানের একমাত্র ছোট বোন। হঠাৎ করে নিশানের মৃত্যুটা মিশান মেনে নিতে পারেনি। নিশান মারা যাবার পর মিশানের মানসিক অবস্থা আরো বিধ্বস্ত হয়ে গেছে। পুরো রুমে মিশানের অস্তিত্ব অনুভব করে। যেদিকে তাকায় শুধু নিশানকে দেখতে পায়। ছোটবেলা থেকে বাবা মা হারিয়ে অর্ধেক সাইকো হয়েছে মিশান, আর নিশান মারা যাবার পর পুরো সাইকো হতে বাদ নেই। এত আঘাতও নিতে পারছে না, সোজা কথা। নিশানের একমাত্র কলিজার টুকরা, ওর পুরো পৃথিবী ছিল নি। প্রার্থনা জুড়ে শুধু নিশানের মঙ্গল কামনা ছিল। নিশানের জীবন আর 5টা মানুষের মতো স্বাভাবিক ছিল না। ওর রক্তে রেড ব্লাড সেল পর্যায়ক্রমে ক্ষয় হতে থাকে, নতুন করে উৎপন্ন হতো না, যার জন্য প্রায় প্রতি মাসেই নিশানকে ব্লাড দিতে হতো। মিশানের ব্লাড গ্রুপ একই ছিল বলে মিশানই বেশিরভাগ সময় ব্লাড দিত। মিশানের প্রার্থনা ছিল, মৃত্যু যদি 2 বোনের একসাথে লেখা থাকে তবে এর থেকে মঙ্গলকর আর কি হতে পারে। নিজের সর্বোচ্চটা দিয়ে বোনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বেলা শেষে হেরে যায় প্রকৃতির করা কিছু কঠিন যোজন বিয়োজন প্যাটার্নের কাছে। সকাল 10:30টার পর এসপিতে আসতে না আসতেই তীব্রের সামনে এসে দাঁড়ালো ইরফান শেখ। তীব্র চোখ তুলে ইরফান শেখের দিকে তাকিয়ে মুচকি হেসে নজর সরিয়ে জিজ্ঞেস করলো, অবরোধ করলে নাকি? রাস্তা আটকালে যে? আর রাস্তা আটকেছি একটা প্রশ্নের জন্য। হয়তো প্রশ্নটা আমি জানি, কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, এর উত্তর আমার কাছে নেই। স্যার, আপনি আমাকে একটু বেশি বিব্রত করতে ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনি যতই বলুন আন্তাজি ডিল ছুড়েন, এটা আমি বিশ্বাস করতে বাধ্য নই। সব কিছুর পেছনেই কারণ থাকে। হতে পারে, কিন্তু আমার কোনো কাজের পেছনে আমি কোনো কারণ রাখি না। আমার যখন যা মন চায় তাই বলি এবং তাই করিও। তাই বলে কাটায় কাটায় মিলে কি করে আপনার বাণী? মিলে কিনা জানি না, তবে একটা ফিলোসফি আছে। কোনো এক বিখ্যাত ফিলোসফার বলেছিলেন, আমরা যে বিশ্বাস করি আমাদের সাথে তাই হয়। আপনি ভেবে দেখুন, আপনি কাল আমার কথাগুলোই না চাইতেও বিশ্বাস করেছেন, আর তাই হয়েছে। অবিশ্বাস করে দেখতেন একবার, তারপর না হয় প্রশ্নটা যুক্তিগত ছিল। ঠিক আছে, এটা বাদ দিলাম। তাহলে এখন এটা বলুন, আজ সকালে ভালো মতো খোঁজ নিয়ে দেখি কাল রাতে সিরিয়াল কিলারটার হাতে কারো মৃত্যু হয় কি নি। আর আপনি কিন্তু কাল ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এটা মিলে গেল কি করে? না জেনেই মানুষ এত বড় ভবিষ্যৎ বার্তা দেয় কিভাবে? আসলে কি জানেন, যে সিরিয়াল কিলার না, সে আমার বউ। আমি ওকে বলে দিয়েছিলাম যে কাল রাতে যেন কোনো কিছু না ঘটায়, সেই জন্যই এত কিছু। ইরফান শেখ তুচ্ছার্থক হাসি দিয়ে বলল, আপনার বউ? স্যার, আপনি আমাকে বিব্রত করতে গিয়ে একটু বেশি বলে ফেললেন না? সিরিয়াল কিলার আপনার বউ তো দূরে থাক, সে একজন নারী, এটা বললেই তো ব্যাপারটা চরম পর্যায়ে হাস্যকর।
তীব্র সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো। তার মানে আপনি বলতে চাইছেন সিরিয়াল কিলার একজন পুরুষ? অবশ্যই। আপনি কি করে জানেন? ওটা কোনো পুরুষ মানুষ, নারী হতে পারে না? এটা না জানার কি হলো, বোঝাই যায় সব। কোনো নারীর পক্ষে এরকম কাজ করা সম্ভব না। তীব্র রহস্যময় হাসি দিয়ে বলল, এই যে আপনি আপনার যুক্তিটা দিলেন যে থিওরিতে, আমি ওর প্রত্যেকটা যুক্তি একই থিওরিতে দিই। ইরফান শেখ ঢোক গিলে চুপ হয়ে গেল। তীব্র ইরফান শেখের একদম কাছে দাঁড়িয়ে খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, ইরফান শেখ, কোনোভাবে আপনি আমার কাজের ফ্যান হয়ে যাচ্ছেন না তো? এসবের কোনো ফায়দা নেই, বুঝলেন? আমার কাজে শিক্ষণীয় কিছুই পাবেন না। ইরফান শেখ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তীব্রর উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু সিনিয়র অফিসার বলে রাগ চেপে রইল। তীব্র ওনার পাশ কাটিয়ে চলে গেল। মিশান ড্রয়িং রুমে সোফা ছেড়ে ফ্লোরে বসে হাতে একটা বাটিতে মুড়ি নিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। এমন সময় খবরের কাগজ হাতে নিয়ে চশমা ঠিক করতে করতে তাপসিন মিশানের কাছে দৌড়ে গেল। খানিকটা আতঙ্কিত স্বরে মিশানকে বলতে শুরু করলো, আপি আপি, দেখো কি হয়েছে। বরাবরই ছোটখাটো ব্যাপারে তাপসিনের বড় বড় রিয়াকশন দেওয়ার সমস্যা আছে, যার কারণে তাপসিনের এই আতঙ্কিত চেহারা মিশানের মনে কোনো আলাদা উদ্বিগ্নতা সৃষ্টি করতে পারেনি। অনিচ্ছা থাকা সত্ত্বেও মিশান জিজ্ঞেস করলো, কি হয়েছে? দেখো, সেদিন বললাম না তোমায়, ফেসবুকে নিউজ দেখলাম শহরে সিরিয়াল কিলার এসেছে। তুমি বললে ভুয়া নিউজ। এই দেখো, এটা পত্রিকাতেও দিয়েছে। আর সিরিয়াল কিলারের মার্ডারের সংখ্যা প্রতি রাতে বেড়েই চলেছে। রাষ্ট্রমন্ত্রী এক আলোচনা সভাতে জানিয়েছেন উনি স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের উপর দায়িত্ব দিয়েছেন। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই আসামি ধরা পড়বে। বেল পাকলে কাকের কি? আসামি ধরা পড়লেই কি না পড়লেই কি, আমাদের কিচ্ছু যায় আসে না। যাই আসে না মানে? এই যে রাত বিরাত আমরা মাঝরাতে বাড়ির বাইরে বের হই, গাড়ি সিকিউরিটি ছাড়া যদি সিরিয়াল কিলার এসে অ্যাটাক করে আমাদের উপর? ঠিক আছে, এখন থেকে আমি একাই বের হব, তোদের কারো যেতে হবে না আমার সাথে। আপি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো প্লিজ। এক কাজ কর, তার আগে আমার বাড়িতে মুড়িগুলো শেষ হয়েছে, তুই নিজে গিয়ে আর কটা মুড়ি নিয়ে আয়। আর মিমিকে বল আমার রুমে লক খুলে দিতে। না, তার আগে কথা শোনো। কি শুনবো? টিভিতে তো দেখলামই নিউজ, অনবরত প্রতিটা নিউজে বলছে সবাইকে সাবধান হতে, শহর মৃত্যুপুরী হয়েছে, রাত হলেই সিরিয়াল কিলার শহরে অবতরণ করছে, আরও নানান কথা। ও, তাহলে শুনেইছ? হুম। তাপসিন বাটি হাতে নিয়ে উঠে পড়ল। আর শোন তাপসিন, বলো। আমার মোবাইলটা যেন কোথায় রেখেছি, খুঁজে দেখতো। কোথায় রেখেছো আর কোথায় খুঁজবো এত বড় বাড়িতে? আরে বাসাতে কাজের লোক আছে না, কি জানি না, তাকে বল খুঁজতে। তুমি যে কি মিশা নাপি। কথা বাদ দিয়ে যা তো, মোবাইলটার দরকার। তাহলে আমারটা নাও। আরে মুশকিল তো, আমি কি নাম্বার মুখস্থ করে রেখেছি নাকি কল করব? দীপ ভাইয়া ছাড়া তুমি কি আর কাউকে কল দাও? আমার ফোনে তো ভাইয়ার নাম্বার আছেই। মিশান চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, তাপসিন, বেশি বোঝা কিন্তু ভালো না, যেটা বলছি সেটা কর। তাপসিন ভয় পেয়ে চলে গেল সামনের দিকে। কিচেনে মাকে গিয়ে মুড়ির কথা বলে মিশানের মোবাইলের খোঁজে ছোটাছুটি শুরু করছে। তাপসিন স্থান ত্যাগ করার পর মিশান সোফাতে উঠে বসে সোফার কুশন সরিয়ে মোবাইল বের করলো। মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের ব্যাক কভার খুলে সেখান থেকে একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি বের করে গভীর পর্যবেক্ষণের সাথে দেখতে লাগলো। আর কিছু একটা ভাবনায় ডুবে গেল। দুদিন কেটে যেতেই তীব্র র্যাবে পোস্টিং কনফার্ম হলো। কনফার্মেশন লেটার হাতে নিয়ে বেরিয়ে যাবে এমন সময় আবার সেই মিটিং। শেষবারের মতো মিটিংয়ে জয়েনের অনুরোধ করা হলো তীব্রকে। মন না চাইতেও বিরক্তি নিয়ে ইচ্ছে করে মিটিংয়ে লেট করে এন্ট্রি নিল। এত লেট কেন তীব্র? সময়ের প্রতি একটু রেসপন্সিবল হতে পারো। ক্যারিটে তো তোমাদের অনেক ভালো সময়ানুবর্তিতা শিখিয়েছে, তাহলে তুমি এমন করো কেন? সময় জ্ঞান কি শুধু আমার একার কম? আর একটা কথা, আমি এখন এসবি প্রোডাক্ট না, একটু আগে র্যাপে কনভার্ট হয়েছি।
যদিও কাল সকাল থেকে কালো পোশাক পরে বের হব, তারপরেও এখন আমি স্পেশাল ব্রাঞ্চে নেই। ধরতে গেলে আমি এখন বাইরের মানুষ, এসপি আত্মীয়। তারপরেও কেন আমাকে আপনাদের মিটিং রাখা হয়েছে? তীব্র, সামনে যেভাবে মিশন আছে সেইগুলো ক্যান্সেল করো, আর যেটা বলছি সেটা ফোকাস করো। দেশের অবস্থা খুব খারাপ। এই সিরিয়াল কিলারের ব্যাপারটা যতই ধামাচাপা দিয়ে রাখতে চাইছি, ততই যেন লোক জানাজানি হচ্ছে। এইদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপ, আরেকদিকে মিডিয়া সাংবাদিক, এইগুলোর কৈফিয়ত দিতে দিতে আমরা হাঁপিয়ে গেছি। আসামি ধরার মতো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আসামি তো দূরে থাক, কেউ কেউ ভাবছে এগুলো পুলিশের কাজ। এসব আমাকে কেন বলছেন? আমি কি পুলিশ নাকি? আমি এখন র্যাব। তীব্র, বোঝার চেষ্টা করছো না কেন? একজন সিনিয়র অফিসার হয়ে রিকোয়েস্ট করছি তোমায়, তারপরও তুমি আছো তোমার তালে। বেয়াদবি কি করছি স্যার? প্লিজ স্যার, অন্তত এই বেয়াদবির কারণে আমাকে সাসপেন্ড করে দেওয়া হোক, প্লিজ স্যার। মোশাররফ হোসেন ব্যর্থতার নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে চুপ করে রইল। তীব্রকে কখনোই কোনো কিছু বোঝানো যায় না, ও নিজেই যেটা ঠিক করবে সেটাই। স্যার, আমি এক কথার মানুষ। একবার যখন বলেছি যে আমি চেষ্টা করব ক্রিমিনালকে ধরতে না পারলেও শনাক্ত করার, তারপর কেন এত টেনশন? তীব্র, ইটস অ্যান এমার্জেন্সি, ওয়াই ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড? নিউজ দেখো না কতটা ভয়ানক অবস্থা দেশের? মানুষ আতঙ্কিত। অন্ধকার নামার সাথে সাথে শহর ঘুমিয়ে যাচ্ছে, মানুষ ঘরবন্দি হচ্ছে, প্রয়োজন হলে বের হতে পারছে না প্রাণের ভয়ে। এখন আমি কি করতে পারি? আমি তো ম্যাজিশিয়ান না। ডিপার্টমেন্টে আরও পুলিশ আছে, হাজার হাজার পুলিশ আছে। তাদের বলুন, আমি কেন? আমার কি এগুলো কাজ? একজন পুলিশ সুপারের কাজ হলো নেতৃত্ব দেওয়া, কিন্তু সেখানে আমি কি করছি? যাকে খাঁটিয়ে বাংলায় বলে কামলা দেওয়া। পুলিশ ডিপার্টমেন্টে আমি একাই একজন পাওয়ারফুল পুলিশ। সবার প্রাণের ভয় থাকতে পারে, আমার পারে না? আমার ব্লাড গ্রুপ কি কোনোভাবে মনুষ্য প্রজাতির থেকে আলাদা? নাকি আমি অমর? আমার জন্য একটা অন্য মিশন আছে, আমার কাছে এটা থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আমি যাচ্ছি আমার পথে। তীব্র উঠে দাঁড়াতেই মোহাম্মদ মাজহারুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি স্যার বলে উঠলেন, তীব্র, তুমি কি চাও না দেশটা ডেঞ্জার মুক্ত হোক? তুমি এই সব ধরনের কেস সামলে আসছো। প্রাইমারি স্কুলের ম্যাথের মতো সহজ তোমার কাছে কেস সলভ করা। কোনো কেস তোমার হাতে দিলে তুমি সাদরে তা গ্রহণ করো। তাহলে আজ কেন তুমি এই কেসটা নিতে যাচ্ছ না? ইনডাইরেক্টলি কেন প্রত্যাখ্যান করছো? তুমি সিনিয়রদের এইভাবে অ্যাভয়েড করো, অবাধ্য হও। তোমার জুনিয়রগুলো কি শিখবে তোমার কাছ থেকে? যখন তুমি আমাদের লেভেলে আসবে তখন তোমার সাথে কি এমন হবে না? আমি কোনোদিন চেষ্টা করব না আপনাদের লেভেলে যাওয়ার জন্য। প্রয়োজনে আরও নিচে লেভেলের যাওয়ার চেষ্টা করব। তুমি তো এসপি হতে চাওনি, হওনি এসপি, এমনকি পুলিশের চাকরিও করতে চাও না। করতে হচ্ছে না চাকরি, এইসব কৈফিয়ত দিতে হবে না। তুমি শুধু এইটুকু বলো, কেন তুমি এই কেসটা পরোক্ষভাবে এড়িয়ে যাচ্ছ? আমরা কি যার যার মতো অন্য কিছু ভেবে নিব? তীব্র কোনো উত্তর না দিয়ে রাগে নিঃশ্বাস ছাড়ল। পুনরায় আবার চেয়ার টেনে বসলো তীব্র। বোতল থেকে পানি খেয়ে কিছুক্ষণ ভেবে চিন্তে উত্তর দিল, ঠিক আছে, আমি কেসটা সলভ করব, কিন্তু শর্ত আছে আমার। যদি আপনারা রাজি থাকেন তো তাহলে আমি আছি, নাহলে নেই। আমরা তোমার সব শর্তে রাজি, তুমি শুধু কেসটা হাতে নাও। শর্তটা হলো আমি শুধু কেস সলভ করব। একদম আসামি শনাক্তকরণের জন্য যা যা করতে হয় সব ফাঁদের প্ল্যান আমি করব। শুধু এটুকুই আমি করব, এর বেশি না। এরপর আপনারা ক্রিমিনাল ধরবেন নাকি ছোবেন আপনাদের ব্যাপার। আমার কাজ শেষ করে দিয়ে আমি চলে যাব। আমাকে আর কোনো প্রকার পিছু রাখা যাবে না। আসামি যদি মরেও যায় আমাকে ডাকা যাবে না। এই কেসটাতে আমার কাজ ওখানেই ফুল স্টপ। ওকে? এইটুকু আমাদের জন্য সোনায় সোহাগা তীব্র। থ্যাঙ্কস এ লট আমাদের প্রস্তাবে রাজি হওয়ার জন্য। ওয়েলকাম। ওসি মোতালেব হোসেনের দিকে তাকিয়ে তীব্র বলল, আর আপনি কেসটা ডিটেলস নিয়ে আমার কেবিনে আসুন। ওকে স্যার। তীব্র মাথা গরম করে ডিসিশন নিয়ে সবার সামনে ভাষণ দিয়ে নিজের কেবিনে গেল। তীব্রের পেছন পেছন গেল মোতালেব হোসেন। বলুন, আপনার কাছে কি কি এভিডেন্স আছে? স্যার, আমার কাছে বলতে ডিপার্টমেন্ট একজন আছে যে কেসটা নিয়ে প্রচুর পড়াশোনা করছে, কিন্তু দুর্ভাগ্য সে কিছুই উদ্ঘাটন করতে পারেনি। কে সে? এএসআই রাসেল মণ্ডল। তাকে ডেকে পাঠান। ওকে স্যার, একটু ওয়েট করুন।
মোতালেব হোসেন ফোনে কল ডায়াল করতে করতে তীব্রের কেবিন থেকে বেরিয়ে গেল। এই সুযোগে প্রবেশ করলো ইরফান শেখ। আপনার কি চাই এখানে? স্যার, আমাকে মুশারফ স্যার পাঠিয়েছেন ইনভেস্টিগেশন সহায়ক হিসাবে। কিন্তু আমি তো কোনো সহায়ক চাইনি, একমাত্র মোতালেব সাহেবকে ছাড়া। মানে স্যার, আপনি ক্রিমিনাল শনাক্ত করার পরপরই আমি কাজে লাগবো। তাহলে এখন কেন এসেছেন? তখন আসলেই তো হতো। যদি আগে থেকে থাকি তাহলে আমার কাজে সুবিধা হবে, তাই না? তীব্র ভ্রু বাঁকিয়ে তাকিয়ে রইল, কিছু বলল না ইরফানকে। তীব্র নিজের চেয়ারে বসে টেবিলে থাকা টেলিফোনটা হাতে নিয়ে কাউকে কল দিল। ওই মামুন, অপর পাশ থেকে উত্তর দিল, জি স্যার। ঠান্ডা বরফ মেশানো এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসো তো অফিসে। ঠিক আছে স্যার। ফোনটা রেখে তীব্র সিগারেট ধরিয়ে টানতে লাগলো। মোতালেব হোসেনের সাথে আনা কিছু পেপারস তীব্রের কাছে দিয়ে বেরিয়ে গেছে এএসআই রাসেলকে সাথে আনার জন্য, আর বাকি এভিডেন্সগুলো আনার জন্য। ইরফান শেখ তীব্রের দিকে তাকিয়ে স্বর নরম করে বলল, স্যার, আমাকে পাঠানো হয়েছে বলে কি আপনি বিরক্ত? বিরক্ত হওয়ার মতো কিছু হয়েছে? না, আমিও আপনার সাথে কেস সলভের সময় থাকবো, তার জন্য আপনি বিরক্ত হতে পারেন। যেহেতু বরাবরই আপনি সব সময় যে কোনো কাজ একা একা করেন, এরকম নাম ডাক আছে। ইরফান সাহেব, বলুন স্যার। এসপিতে এসেছেন কতদিন? 2 বছর স্যার। আপনি আমার বয়সে বড় ঠিকই, কিন্তু অভিজ্ঞতা অনেক ছোট। পদবীর কথা তো বাদই দিলাম, কথাটা কি মানেন? ইরফান শেখ নিরুত্তর। 3টে জায়গায় 3 ধরনের মানুষ আমাকে কখনোই বোঝে না, কিন্তু এদেরকে নিয়ে আমার চলতে হয়। কে কে স্যার? 1 নম্বরে এসপি সিনিয়র অফিসাররা, 2 নম্বরে আমার বাবা, আর 3 নম্বরে হচ্ছে আমার বউ। স্যার, একটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। সবই বুঝলাম স্যার, কিন্তু আপনি তো বিবাহিত নন, তাহলে কেন বারবার আপনি বলেন আপনার বউ আছে? মানুষের কল্পনার জগৎ অনেক প্রশস্ত, চাইলে সেখানে সে সব কিছু করতে পারে। কথা বুঝেছেন? আপনার কাল্পনিক বউ কেমন? সেটা কেন আমি আপনাকে বলতে যাব? না, যদি বাস্তবে আপনার কাল্পনিক বউয়ের দেখা পাই আপনাকে জানাবো। কোনো প্রয়োজন নেই। আমি চাই না আমার বউ আমি ছাড়া কল্পনায় কেউ দেখুক, হোক বাস্তব বা কল্পনায়। পর্দাশীল? না, তাহলে? বলার প্রয়োজন মনে করছি না। আউট অফ টপিক কথা আমার সঙ্গে বলবেন না। ওকে। এমন সময় হাতে একটা শরবতের গ্লাস নিয়ে ছোট্ট একটা ছেলের প্রবেশ তীব্রের কেবিনে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শরবত। তীব্র গ্লাস হাতে নিয়ে শরবত মুখে দেওয়ার আগে ইরফান শেখের দিকে তাকিয়ে ইশারা করলো খাবে নাকি। সে না করলো। তীব্র চুপচাপ 3 ঢোকে 1 গ্লাস শরবত শেষ দিল। ছোট্ট ছেলেটা ঠোঁটে হাসি লাগিয়ে বলল, কেমন হয়েছে স্যার? তুই বানিয়েছিস? জি স্যার। ফার্স্ট ক্লাস। ছেলেটা দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তীব্র ওয়ালেট থেকে টাকা বের করে ছেলেটার হাতে দিল আর বলল, ঠিক 5 মিনিট পর 5 কাপ চা নিয়ে আসবি। আচ্ছা স্যার, যাই তাইলে। যা। ছেলেটা বেরিয়ে গেল আর মোতালেব হোসেন ভেতরে প্রবেশ করলো। ওনার সাথে এএসআই রাসেল তীব্রকে সালাম দিল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন আপনারা। দুজনেই বসলো। এখন থেকে শুরু। আপনারা কি কি তথ্য জোগাড় করেছেন? এএসআই রাসেল বলল, স্যার, বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, তেমন কোনো জরুরি তথ্য জোগাড় করতে পারিনি। যা পেয়েছি তাই সংরক্ষণ করে রেখেছি। সব কিছুর কপি আমাকে দিয়ে যাবেন, আর সব কিছু আমার সামনে এখন সারসংক্ষেপে এক্সপ্লেন করুন। শিওর স্যার, আমি অলরেডি কপি করে এনেছি আপনার জন্য। ওয়েল ডান। এএসআই রাসেল তীব্রকে সবকিছু ডিটেইলে বলা শুরু করলো। স্যার, প্রথমত কিলারের মারার স্টাইল একদম ইউনিক। সব কিছুই সে স্মার্টনেসের সাথে ইউনিকভাবে করলেও ডেড বডি স্পটই ফেলে যায়। যদি কোনো প্রফেশনাল ক্রিমিনালের কাজ হতো এটা, তবে সে অবশ্যই ডেড বডিটা সরিয়ে ফেলতো এবং গুম করে ফেলতো, কিন্তু সেটা করেনি। আর সব থেকে বড় ব্যাপার হলো কে মারছে সেটা জানা তো দূরে থাক, কেন মারছে, কী উদ্দেশ্যে মারছে সেটাও বোঝা যাচ্ছে না। ভিকটিমের সাথে যদি লাখ টাকাও থাকে তবে সেটাতে কিলার হাতও লাগায়নি। টাকা যেরকম সেরকমই থেকে যায়। পাশে থেকে ইরফান শেখ কথার মধ্যে বলে উঠল, এক্সাম্পল আছে কোনো?
কথার মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্যে তীব্র খানিকটা চোখ গরম করে তাকালো ইরফান শেখের দিকে। রাসেল ইরফান শেখকে উত্তর দিল, জি স্যার। ফর এক্সাম্পল, ধরুন গত বুধবার রাতে নবীনগর থানার এমপির মেয়ের জামাইকে মারা হয়েছে, যেখানে বর কনে এক গাড়িতে ছিল। কিলার চাইলে কনের গহনা লুট করতে পারত, কিন্তু তা করেনি। সে মার্ডার করেই হাওয়া হয়ে গেছে। মেয়েটার বয়ান অনুযায়ী মনে হয় এটা প্রেতাত্মার কাজ, কারণ সে নাকি শুধু একটা ছায়া অতিক্রম করে যেতে দেখেছে, এর বেশি কিছু দেখেনি। গত রাতে মৌচাক রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে একটা বডি পাওয়া গেছে, যেখানে তার সাথে 4 লাখ টাকা ছিল। ইনভেস্টিগেশন করে জানা যায় লোকটা 4 লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। চাইলে কি কিলার টাকাটা নিতে পারতো না? তীব্র গম্ভীর স্বরে বলে উঠল, রাসেল সাহেব, কাজের কথা আসুন। এগুলো আউট অফ টপিক কথাবার্তা। আশা করি ইরফান সাহেব আপনার এক্সাম্পল জানা হয়ে গেছে। আরও এক্সাম্পল জানার ইচ্ছে থাকলে নিজে ইনভেস্টিগেশন করে জেনে নেবেন। ইরফান শেখ চুপ হয়ে গেল আবারও। রাসেল সাহেব, শুরু করুন। জি স্যার। স্যার, দ্বিতীয়ত যে ঘটনা সেটা হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া, কোথাও বাদ নেই এই ঘটনার। প্রতি রাতেই কেউ না কেউ এই রহস্যময় মৃত্যুর শিকার হচ্ছে। এই মৃত্যুর ঘটনা কোনো নির্দিষ্ট এলাকাতে ঘটছে না, একই রাতে ভিন্ন জায়গায় ভিন্ন মানুষের মৃত্যু হচ্ছে। এখন এখানে প্রশ্ন হলো, কিলার কি একজন নাকি একাধিক, মানে কোনো কিলার গ্যাং? আর তৃতীয়, মৃত্যুর রহস্যের সবথেকে বড় রহস্য, মার্ডারগুলো ইউনিকভাবে করা হচ্ছে। প্রায় বেশ কয়েকটা সিম্বল পাওয়া গেছে, এক একজনের এক এক রকম। কারো সিম্বল দেখা যাচ্ছে মুখের ভেতর গুলিবিদ্ধ করে মারা হয়েছে, আবার কারো গলাতে ব্লেডের মতো অস্ত্রের আঘাত। আর সব থেকে বেশি আশ্চর্যজনক মৃত্যু হলো কপাল বরাবর একটা লোহার তার কাটার মতো কিছু একটা বিধানও, আর সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কপালে একটা পেরেক গাড়লে মানুষ এত তাড়াতাড়ি মারা যেতে পারে? স্যার, এসবের মাঝে প্রশ্ন দাঁড়ায়, কিলার কি একটা গ্যাং নাকি একাধিক গ্যাং? এখানে আমার উত্তর যেটা, সেটা হলো আমার ধারণা একটা গ্যাং বা একজন কিলার। কারণটা হলো, মনে করুন এই সপ্তাহের শুরুতে একজনকে মারা হলো কপালে পেরেক গেড়ে। পুরো সপ্তাহে এই এক ক্যাটাগরিতে সবগুলো মার্ডার হবে, আবার পরের সপ্তাহে আরেক ভিন্ন ক্যাটাগরিতে। কিন্তু এরকম কোনো এভিডেন্স এখনও মেলেনি যেখানে কিলারের একই সপ্তাহে ভিন্ন ক্যাটাগরিতে মার্ডার করেছে। তীব্র একটা পেপার ওয়েট হাতে নিয়ে টেবিলের উপর ঘোরাতে ঘোরাতে বলল, রাসেল সাহেব, আপনি তো 90% কেস সলভই করে ফেলেছেন। এখন শুধু আসামি ধরলেই হয়ে যাবে। আর একটু চেষ্টা করলে ওটাও পেরে যাবেন। স্যার, গত 2 মাসে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, তাতে এর থেকে বেশি তথ্য জোগাড় আমার পক্ষে সম্ভব হয়নি। এখন আপনার সাহায্য দরকার। বুঝলাম। স্যার, এখন আমাদের কি করণীয়? করণীয় কি আবার? আসামি ধরতে হবে। আর কেন মারছে সেটা আসামির থেকে ভালো জানা যাবে। এখন আসামি শনাক্তকরণ করাটাই বাকি আছে। আপনি যথেষ্ট করেছেন, এখন আমি দেখছি ব্যাপারটা। আজ রাতে ইনভেস্টিগেশন করে পেপারস রেখে যান, আমি ভেবে দেখছি কোনো পথ পাওয়া যায় কিনা। ওকে স্যার। কিছুক্ষণ কেসটার ব্যাপারে আলোচনা করে চা খেয়ে সবাই বেরিয়ে গেল। তীব্র একা বসে বসে এএসআই রাসেলের দেওয়া তথ্যগুলো ঘেঁটে দেখছে। অফিসে বসেই অনেক রাত অবধি কেসটা সলভ করার চেষ্টা করলো। মে আই কামিং স্যার? পেপারস থেকে চোখ সরিয়ে মাথা তুলে দরজার দিকে তাকাতেই দেখে রিফাত। আসো। স্যার, বের হবেন কখন? হবে এখনই। গাড়ি বের করতে বলবো স্যার? বলো। ওকে স্যার। পেপারসগুলো সব একটা ফাইলে ঢুকিয়ে রিফাতের হাতে দিয়ে গাড়িতে রাখতে বলল। তীব্র অফিস থেকে বের হয়ে একটা সিগারেট ধরিয়ে এক হাত দিয়ে সিগারেট টানছে, আর এক হাত পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে মোশাররফ হোসেনের সাথে দেখা করে কিছু একটা বলে বেরিয়ে গেল। একটা জুসের প্যাকেট হাতে নিয়ে স্ট্র মুখে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা হয়ে ঢুলতে ঢুলতে হাঁটছে মিশান। পেছনে তাপসিন মিশানের হাত ধরে টেনে রাস্তার সাইডে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মিশানকে এক চুল সাইডেও আনতে পারছে না। এই রাস্তাগুলো এমন ভাঙাচুরো উঁচু নিচু কেন? ছি, এই রাস্তা দিয়ে হাঁটতেও লজ্জা লাগে। মিশন আপি প্লিজ, কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এভাবে রাস্তার মাঝখান দিয়ে হেঁটো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চলো ফুটপাথ দিয়ে হাঁটি। এই, তোকে আমার সাথে আসতে বলেছে কে? আমি কি তোকে আমার সাথে আসতে বলেছি? যা বাড়ি যা,
আর একবার যদি আমার হাত ধরে টান দিয়েছিস না, তোকে এই রাস্তার মধ্যে চেপে ধরবো, তারপর গাড়ি তোর উপর দিয়ে যাবে। আমাকে যা ইচ্ছা করো, তুমি সেফ থাকো। এই, আমার চোখ আছে, তোর মতো কানা না যে ডাবল ব্যাটারি নিয়েও উষ্টা খাবো। গাড়ি আসলে আমি দেখতে পাবো। তাপসিন ভয়ার্থ কণ্ঠে মিশানকে বলল। প্লিজ আপি, ভয় লাগছে আমার। যা, ভাগ এখান থেকে, ফালতু যত সব। মিশান তাপসিনকে ধমকিয়েই যাচ্ছে। এমন পর্যায়ে একটা প্রাইভেট কার মাঝ রাস্তায় মানুষ দেখে ব্রেক কষে গাড়ি থামালো। তাপসিন খানিকটা হকচকিয়ে গেল, কারণ গাড়িটা ছিল সরকারি গাড়ি। মিশান কোনো তোয়াক্কা না করে সামনের দিকে পায়ের কদম ফেলতেই গাড়ির ভেতর থেকে তীব্র বেরিয়ে একদম মিশানের সামনে দাঁড়ালো। মিশান খানিকটা বিরক্ত বোধ করে ভ্রু বাঁকিয়ে তীব্রের দিকে তাকালো। তীব্র একই রিয়াকশনে মিশানের দিকে তাকিয়ে আছে। হাতের আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট ঠোঁটের সাথে লাগিয়ে ধোঁয়া শুষে নিয়ে মিশানের মুখ বরাবর তা নিঃসরণ করলো। মিশান রাগ চেপে গরম নিঃশ্বাস ছেড়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নিল। তীব্র বাঁকা হাসি দিয়ে মিশানের উল্টো দিকে দাঁড়িয়েই বলে উঠল,